পাখির কিচিরমিচির শব্দে রুহির ঘুম ভাঙে। আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে। একা একা বড় হওয়ার কারণে ধর্ম সম্পর্কে তার একটু জানাশোনা বেশি নয়, শুধু স্কুলের টিচার আর বইতে যা পেয়েছে তাই। ক্লাস 7-এ পড়ে ভাবলো নিজে থেকে সবটা জানবে, তাই ঠিক করলো আজকে স্কুল ছুটির পর ড্রাইভার আঙ্কেলকে নিয়ে লাইব্রেরিতে যাবে। উঠে ফ্রেশ হতে গেল। নাস্তায় হয়তো ভালো কিছু তার কপালে জুটবে না, তাই ভেবে রেডি হয়ে বই গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে চলল। নিচে আসতেই দেখল তার চাচা, মা, জুহি সবাই বসে খাবার খাচ্ছে। জুহিকে মা খাইয়ে দিচ্ছে। রুহির চোখ দুটো ভিজে এলো। তার মা তাকে লাস্ট খাইয়ে দিয়েছে তা সঠিক তার মনে পড়ছে না। হেঁটে টেবিলের কাছে গিয়ে দুটো ব্রেড মুখে দিল। এদের সামনে বসতে কেমন রুচিতে আটকাচ্ছে। উঠে যেতে নিলে মুনমুন খান বাধা দিয়ে বলে, কিছুই তো খেলি না, আর একটু খেয়ে যা। তার দরকার নেই, এতেই হবে। তখনই জুহি বলল, মা তুমি ওই মেয়েটার জন্য এত কথা বলছো কেন? খাবার রাখা আছে, যার যেমন ইচ্ছা খেয়ে নেবে, আমরা তো ভিখারিকেও অভুক্ত রাখি না। রুহির কথাটা শুনে খাওয়া বন্ধ হয়ে গেল। মুখ দিয়ে আর এই খাবার নামবে না, না খেয়েই চলে গেল। তখন আকরাম খান বলল, দেখেছো তোমার ওই মেয়ের কি তেজ? আমার মেয়েটা কি বলেছে তাতে কি এমন হয়েছে? এখন তো ঠিকই চলে গেল, পরে আবার খেতে আসবে। মুনমুন খান কিছু বলল না, জুহির দিকে তাকিয়ে বলল, তুমি খাও, থেমে আসো কেন? রুহি বাইরে আসার পর ড্রাইভার আঙ্কেল বলল, চলো মা, আমি তোমাকে স্কুলে পৌঁছে দেই। তার দরকার নেই আঙ্কেল, আপনাকে আমি টাকা দিয়ে রাখিনি, আপনি আমার জন্য এত কেন করবেন? তাতে আপনার স্যার রাগ করবে। এসব তুমি কি বলছো মামনি? ঠিকই বলছে আঙ্কেল, আমার সাথে আসার দরকার নেই, আমি রাস্তা চিনি, একাই যেতে পারবো, বলেই চলে গেল। ড্রাইভারও আর কিছু বলল না। রাস্তা দিয়ে একা একা হাঁটছে রুহি। মাঝে মাঝে একটু ভয়ও লাগছে, কখন এভাবে একা একা বের হয়নি তো, তাই মনে মনে ভাবলো, সাহস করে তো বললাম একা যেতে পারবো, কিন্তু আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি? হয়তো এটাই ঠিক। কাল ওই দিন তো এখান থেকেই গিয়েছিলাম। হ্যাঁ, এখান থেকেই। আচ্ছা সামনে তো যাই, যা হবার হবে, দরকার পড়লে কারো কাছে জিজ্ঞেস করব। কিন্তু এখানে তো স্কুল ড্রেস পরা কাউকে দেখলাম না, তাহলে কি ভুল রাস্তায় যাচ্ছি? এই পিচ্চি মেয়ে, তুমি এমন একা একা বিড়বিড় করছো কেন? রুহি পাশ ফিরে তাকিয়ে দেখল তার বয়সী এক ছেলে তাকে এসব কথা বলছে। আপনি কে? আপনাকে এত দেখতে কে বলেছে? আপনি নিজের কাজ করুন, যান। হ্যাঁ করছি তো, আর আমার এখন কাজ হলো তোমাকে ডিস্টার্ব করা। হে হে হে, এত দাঁত বের করার কিছু নেই। আমরা কেউ একে অন্যকে চিনি না, তাই আমার সাথে বেশি কথা বলতে আসবেন না। কে বলেছে চিনি না? আমি তো চিনি তোমাকে। কিভাবে? কেন? ওই যে তুমি ওই দিন ভর্তি হতে আসলে, তখন দেখেছি। তারপর মিস বলল তুমি আমাদের ক্লাসমেট। আপনি 7-এ পড়েন? কিন্তু দেখে তো মনে হয় কলেজে পড়েন। হে হে হে, সবাই বলে। আচ্ছা তোমার নাম কি? রুহি। আর আপনার? তন্ময়। আচ্ছা তখন কি এমন বিড়বিড় করছিলে? আমি রাস্তা ভুলে গেছি স্কুলের, ঠিক না ভুল রাস্তায় এসেছি তা নিয়ে মনে মনে এমনভাবে মনে মনে বলছো যে আশেপাশের সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, তাই তো? মানে মানে আপনি যে এতক্ষণ বিড়বিড় করছিলেন তা রাস্তার মানুষ চেয়ে চেয়ে দেখছিল, কেউ কেউ পাগলও ভাবছিল। কি বলেন? হে হে হে। আচ্ছা এখন থেকে কোনো ফর্মালিটির দরকার নেই, দুজন দুজনকে তুই তুই করে ডাকবো, কেমন? ওকে, যেহেতু ক্লাসমেট তাই সমস্যা নেই। ওকে, আমাদের সাথে আরও একজন আছে, পুরো একটা নাগিন, দেখলেই বুঝবি। হে হে হে, আচ্ছা। কথা বলতে বলতেই রুহি আর তন্ময় স্কুলের গেট পেরিয়ে ভিতরে চলে গেল। গেটের পাশে একটা কাটা গাছের ওপর ক্লাস 10-এর কয়েকটা ছেলে বসে আড্ডা দিচ্ছে। ওদের দেখে একজন ছেলে ডাক দিল। রুহি ওখানেই দাঁড়িয়েছিল আর তন্ময় ওদের কাছে গেল। তাদের মধ্যে থেকে একজন বলল, তোর সাথে ওটা কে রে? আগে তো কখনো দেখিনি। ও নতুন ভাই, আজকেই প্রথম ক্লাস। ও, আগে কোথায় ছিল? তা তো জানি না ভাই, মেয়েটা কিন্তু সেই সুন্দর। কি বলিস? হ্যাঁ, হা হা হা। সাথে সাথে সবাই হেসে দিল। ওদের এ কাজ তন্ময় আর একজনের একটুও পছন্দ হলো না। তন্ময় ওদের ছোট, তাই রাগটা নিজের মধ্যে রেখে দিল। তখন একজন বলল, কি হচ্ছে এসব? ও একটা বাচ্চা মেয়ে, প্রথম দিন ক্লাস, তোদের কুনজর ওর উপর এসে পড়লো। সবাই একটু অবাক হলো। একজন বলল, কি হলো সিরহান, এত রিয়াক্ট কেন করছিস? আমরা তো জাস্ট নর্মাল কথাই বললাম। কি হলো সিরহান, এত রিয়াক্ট কেন করছিস? আমরা তো জাস্ট নর্মাল কথাই বললাম। এটা নর্মাল কথা তাই না?
তোদের বোনদের নিয়ে এসব বলি তখন কেমন লাগবে? দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এখানে আমাদের বোনদের কেন টানছিস? সবাইকে যদি বোনের নজরে দেখি তাহলে বউ বানাবো কাদের? কথার সাথে সাথে সবাই আবার হেসে দিল। সিরহান তন্ময়কে বলে, তুই ওকে নিয়ে চলে যা। আচ্ছা ভাই। তন্ময় রুহির কাছে গিয়ে বলল, চল আমরা যাই। ওনারা তোকে এতক্ষণ কি বলল? ও কিছু না, তুই চল তো। তারপর দুজন হাঁটা দিল। বারান্দায় দেখলো সারিন দাঁড়িয়ে আছে, রেগে বোম হয়ে আছে। এতক্ষণ কোথায় ছিলি তুই? এত সময় লাগে আসতে? আরে বাদ দে, এই দেখ কে, আমাদের নতুন ফ্রেন্ড রুহি। ও হচ্ছে সারিন, আর ওর নাম রুহি, বুঝেছিস? রুহি ওদের কথা শুনে বলে, তুমি সেই নাগিন যার কথাও একটু আগে বলছিল? সারিন চোখ বড় বড় করে ওর দিকে তাকায়, তারপর বলে, কি বলেছে ও? বলেছে একজন নাগিন আছে, দেখা করাবে। কি? তন্ময় মনে মনে বলে, আজকে তো আমি শেষ। বলেই ভো দৌড় দেয়। রুহি ওদের কাহিনী দেখে হাসতে থাকে। তার হাসি যে কেউ গভীরভাবে দেখছে তা সে বুঝতে পারে না। সারিনও তন্ময়ের দৌড় দেখে হেসে দেয়। তারপর রুহিকে বলে, চলো আমরা ক্লাসে যাই, ওকে তো আমি পরে দেখে নেব। তারপর দুজনে ক্লাসে চলে যায়। সারাদিন রুহির খুব ভালোই কেটেছে। স্কুল ছুটির পর সবাই রুম থেকে বের হলো। সারিন আর রুহিও একসাথে বের হলো। গেটের বাইরে আসতে হঠাৎ করে ড্রাইভার রুহির সামনে আসলো। আরে আঙ্কেল, আপনি? বাসায় চলো মামনি, নিতে আসলাম। আমি আপনার সাথে যাব না। কতবার বললাম, এটা আপনার কাজ নয়। আমি বাড়ির পথ চিনি, আমি একাই যেতে পারবো। এটা ম্যাডামের অর্ডার, তোমাকে আমার সাথেই যেতে হবে। রুহি একটু রাগ আর বিরক্তি নিয়ে সারিনের দিকে তাকিয়ে বলল, আজকে আসি, কাল দেখা হবে। তারপর চলে গেল সে। এতক্ষণে তন্ময় সারিনের কাছে এসেছে। রুহির যাওয়ার দিকে তাকিয়ে বলল, ও চলে গেল কেন? আর ওই লোকটাকে? ওদের বাসার ড্রাইভার মেবি। কিন্তু রুহির কথাগুলো কেমন অদ্ভুত লাগলো। মানে? না বাদ দে, এখন তো তোকে পেয়েছি, এখন কই যাবি তুই? হ্যাঁ, আমি তো একমাত্র বন্ধু না বল? তুই কি আমার সাথে কিছু করতে পারিস বল? তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা। তখনই সিরহানের ডাক, সারিন। হ্যাঁ দাদা ভাই বল। তোদের সাথে একজন ছিল, সে কই রে? রুহি, ও তো চলে গেছে। চলে গেছে? কার সাথে গেল? ওদের ড্রাইভার এসেছিল, তার সাথে। ও তাহলে চল। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে রুহিকে একটা বক্স দিয়ে বলল, এই নাও, তোমার আন্টি তোমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করে পাঠিয়েছে। রুহি খুশি মনে তা বের করে খাওয়া শুরু করলো। এক চামচ মুখে দেওয়ার পর কিছু একটা বুঝে আবার খেলো। সকালে বেশি না খাওয়ায় ক্ষুধাও ছিল, তাই খেয়ে নিল আস্তে আস্তে পুরোটা। খাওয়ার পর পানি খেতে বলল, আঙ্কেল এটা খুব মজা হয়েছে, কিন্তু আপনার ম্যাডামকে বলে দিবেন। বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল। ড্রাইভারও একটু থতমত খেয়ে গেল। সে ভাবতে পারেনি রুহি ব্যাপারটা ধরতে পারবে। আঙ্কেল, আমাকে একটু বইয়ের দোকানে নিয়ে যান, কিছু বইয়ের দরকার আছে। আচ্ছা। তারপর তারা বইয়ের দোকানে রুহির প্রয়োজনীয় বই কিনল। পরে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ড্রাইভার আর রুহি মিলে সব বইগুলো রুহির রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে রুহির চাচা, জুহি, মুনমুন খানও ছিল। হঠাৎ করে মুনমুন বলল, ফ্রেশ হয়ে নিচে খেতে আসো। দরকার নেই, যা পাঠিয়েছেন তাতেই পেট ভরে গেছে। মুনমুন খান একটু সবার সামনে লজ্জিত বোধ করলেন। জুহি হঠাৎ করে বলল, মা, তুমি ওর জন্য খাবার পাঠিয়েছ? তোমার মাকে একটু দেখে রেখো, কখন কি করে তা তো বলা যায় না। রুহি, তাদের কথায় কান্না দিয়ে রুহি নিজের ঘরে চলে গেল। তার মাও আর কিছু বলল না। এখন হয়তো নিজের ভুলটা একটু একটু করে অনুধাবন করতে পারছে, কিন্তু কিছুই করার নেই, সবটা সে নিজের হাতেই শেষ করেছে। রুহিও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সবটা গোছাতে লাগলো। সব কিছু গুছিয়ে পুরো রুম পরিষ্কার করে বাবার ছবিটা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বলল, আমাকে একা রেখে কেন চলে গেল বাবা? আমার যে কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমি খুব একা বাবা। আমাকে তোমার সাথে নিয়ে চলো না, এখানে আমার একটুও মন টিকছে না। কেউ আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে খেলে না। জুহি আমাকে আগে কত ভালোবাসতো, কিন্তু সেও আমাকে চোখে দেখতে পায় না। কেন বাবা? সবাই আমাকে নিজের এনিমি মনে করে। বাবার ছবি ধরে কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ল। মুনমুন খান এতক্ষণ দরজার ওপাশ থেকে সবটা শুনেছে। তার চোখের পানিও থামছে না। সে বুঝতে পারছে তার মেয়েটা কতটা একা, কিন্তু কিছু করার নেই। সে নিজেই সবটা নিজের হাতে শেষ করেছে। চাইলেও আর কোনো কিছু ফিরে পাওয়া সম্ভব না। ওই দিনটা এভাবেই কেটে যায়। রাতে রুহি নিজের পড়া কমপ্লিট করে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। তাকে আর কেউ ডাকতেও যায়নি। গভীর রাতে অনেক ক্ষুধা লাগলে নিচে চলে আসে। কি খাবে না খাবে কিছুই বুঝতে পারছে না। ভাবলো ফ্রিজ খুলে দেখবে,
কিছু আছে নাকি, কিন্তু আবার মনে মনে ভাবলো এবারের কিছুই আমার নয়, আমি কেন তাদেরটা খেতে যাব, নিজে কিছু করে খাবো। তারপর আগে থেকে আনা নুডলসের প্যাকেট বের করে রান্না করতে লাগলো। তারপর সেটা সিদ্ধ দিয়ে পেঁয়াজ মরিচ কাটতে থাকে, পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এখন কান্নাটা আর বোঝা যায় না। আবার চুলার কাছে যায়, গ্যাসটা বন্ধ করে পানি ঝাড়তে গিয়ে হাতে ছ্যাঁকা খায়। অপরিপক্ক হাতে কোনো মতে নুডলস রান্না করে বাটিতে নিয়ে টেবিলে খেতে বসে। হাতে ভালোই ছ্যাঁকা লেগেছে, ফর্সা হাতের কয়েকটা আঙ্গুল পুরো লাল হয়ে গেছে। খাওয়ার সময় চোখের পানি নুডলসে পড়ে তা বিলীন হয়ে যাচ্ছে। কান্নার দাপটে খাওয়া আর যাচ্ছে না। তারপর কোনো মতে একটু খেয়ে বাকিটা ফ্রিজে রেখে রুমে চলে গেল। এতক্ষণ মুনমুন খান আড়াল থেকে সবটা দেখেছেন। চোখের পানি আর কোনো বাধা মানছে না। যে মেয়েকে নিজের হাতে বড় করেছে সেই মেয়ের আজ এমন দশা। এসব কিছুর জন্য তিনিও সমান দায়ী। কোনোভাবেই তার কান্না থামছে না। তারপর রুমে চলে গেল। পরের দিন সকালে রুহি উঠে নামাজ পড়ে কিচেনে চলে গেল। সে নুডলস রান্না করে খেয়েছে, এটা কাউকে দেখাতে চায় না, তাই তাড়াতাড়ি সেটা খেয়ে ফ্রিজ আগের মতো রাখতে চায়। তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেল। কিচেনের দিকে আসতেছিল রুহির মা। সেও সবটা দেখে রুহির মনের কথা বুঝতে পেরে নিজেই মনে মনে হাসে। সকাল 9টা, সবাই যে যার মতো টেবিলে খাচ্ছে। রুহি রেডি হয়ে নিচে এসে সকলকে খেতে দেখে চলে যেতে শুরু করে। তখনই মুনমুন খান বলে, দাঁড়াও, খেয়ে যাও, আমার খেতে নেই। সেটা আমার দেখার বিষয় না। খেতে বলছি খেয়ে যাবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি খাবো না তো বললাম। মুনমুন খান রুহির দিকে চোখ গরম করে তাকায়। রুহি তা দেখে মাথা নিচু করে খেতে বসে। খাওয়ার পর চলে যেতে নিলে আবার তার মা টিফিন বক্স নিয়ে এসে ব্যাগের ভেতর ঢুকে দেয়। রুহি সেদিকে তাকিয়ে বলে, এসবের কোনো দরকার নেই, আমার টিফিনের সময় খাওয়ার মুড থাকে না। বক্সে যদি আমি একটুও খাবার দেখেছি তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। রুহি আর কিছু না বলে মাথা নিচু করে চলে যায়। মুনমুন খান মনে মনে খুশি হলেন। রুহি যতই রাগ দেখাক না কেন, মনে মনে খুব ভীতু তার মা সে জানে। পাশ থেকে জুহি সবটা দেখেছে আর মনে মনে রাগে ফুঁসছে। রুহি চলে যেতেই চিৎকার দিয়ে বলে, তোমার সব খেয়াল শুধু ওর দিকেই, আমাকে একটু পছন্দ করো না তুমি। ও আমার সব কিছু নিয়ে নেবে, তাই না? তোমার কোনো কিছুই কেউ নেবে না। যদি তুমি সেটা মনে করো তাহলে তোমার ভুল। তুমিও যেমন আমার মেয়ে, রুহিও তেমন আমার মেয়ে। তাই ওকে তোমার শত্রু ভাবা বন্ধ করো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর যে তোমাকে ফুসলিয়েছে না, তাকে তো আমি পরে দেখে নেব। আকরাম খানের দিকে চেয়ে বলে, তাকে যে বলা হয়েছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে। তাই মুনমুন খানকে বলে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। তোমার মেয়ের জন্য যদি আমার জুহির যত্নে কোনো হেলাফেলা হয় তাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হবে না। তাহলে তোমার মেয়ের যত্নের জন্য কোনো মেড রেখে দাও, সে তোমার মেয়েকে মাথায় করে রাখবে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আম্মু, ওর জন্য তুমি আমাকে দূরে সরাতে পারো না। ওর জন্য মানে কি? হ্যাঁ, ও তোমার বড় বোন, বুঝলে? ওকে আপনি বলে রাখবে। আর তোমাকে তো দূরে সরাইনি, তুমি তোমার বাবার কথায় প্রভাবিত হয়ে দূরে সরছো, এটা তোমার বোঝা উচিত। তারপর আকরাম খানের দিকে তাকে বলে, আমি যে করছি করতে দাও, আমাকে কোনো কিছুতে বাধা দিতে এসো না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমাকে আমি উঁচু পাহাড় থেকে টেনে হিঁচড়ে নিচে নামাবো, কথা মনে রেখো। বলে রুমে চলে গেল। জুহি আর আকরাম খান তার যাওয়ার দিকে চেয়ে আছে। তিনি বুঝলেন মুনমুন খানকে রাগিয়ে উল্টো তারই ক্ষতি হবে, তাই এখন চুপ থাকা ভালো। কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজকে রুহিকে ড্রাইভারই স্কুলে দিয়ে গেছে। রুহি যাচ্ছিল না, কিন্তু রুহির মা ড্রাইভারকে বলে দিয়েছে যেন একা না ছাড়ে, তাকে যেন সাথে করে পৌঁছে দেয়। তাই রুহিও বাধ্য হয়ে আসতে হলো। গেটের ভেতরে ঢুকতেই সবাই তার দিকে তাকিয়ে আছে। সেদিকে পাত্তা না দিয়ে সে ক্লাসের দিকে হাঁটা শুরু করে। পথেই সারিনের সাথে দেখা হয়। দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দেয়। তারপর সারিন বলে, কেমন আছিস তুই? আর কালকে এমন চলে গেলি কেন? জানিস আমরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে কত মজা করি। করব কি করে বল? কালকে আঙ্কেল না আসলে আমিও তোদের সাথে থাকতে পারতাম। আজকে থাকবি? দেখি আজকে যদি না আসে তাহলে শিওর। ওকে, সব পড়া পড়েছিস তো? শাহিন স্যারের ইংরেজিটা হয়েছে, না তো কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি 2 দিন ধরেছিলাম, আর 2 দিনে দাদাভাই দেখেছে, আর বাসায় গিয়ে মাকে বলে দিয়েছে, আর মা আমাকে মেরেছে। হি হি হি। দুজনেই একসাথে হেসে দিল। তারপর রুহি বলল, আহারে কি কষ্ট, কিন্তু আমি তো সব কমপ্লিট করে এসেছি। তুমি তো ব্রিলিয়ান্ট। আচ্ছা, ওই গাধা তন্ময়কে দেখেছিস?
কই না তো, বেচারা এখনও কালকের ভয়তে আছে। হে হে হে, হবে না আবার, এখনই বেল দিয়ে দিবে। চল ক্লাসে যাই। আচ্ছা চল। একের পর এক পিরিয়ড শেষ হয়ে গেল। ছুটির ঘন্টা দেওয়ার সাথে সাথেই সবাই ক্লাস থেকে বেরিয়ে গেল। গেটের কাছে এসে সারিন আর রুহি তন্ময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ড্রাইভার চলে আসলো। তাকে দেখার সাথে সাথে রুহি বলল, আমি আপনার সাথে যাব না আঙ্কেল, আমি আমার বন্ধুদের সাথে যাব। তোমাকে আমার সাথে যেতে হবে মামনি, ম্যাডাম যেতে বলেছে। আপনি আপনার ম্যাডামকে বলে দিন আমি ওদের সাথেই যাব। জেদ করো না প্লিজ, চলো। আমি যাব না যাব না যাব না, যাব না মানে যাব না। ওকে, আমি গিয়ে ম্যাডামকে বলছি। ড্রাইভার চলে যেতেই সারিন আর রুহি দুজন দুজনকে জড়িয়ে ধরে। দূর থেকে সিরহান তা দেখে মুচকি হাসে। তারপর তন্ময় তাদের কাছে আসে। সিরহান যেহেতু বোনকে নিয়ে বাড়ি যায়, তাই সেও তাদের সাথে ছিল। সারা রাস্তা সারিন আর তন্ময় কথা বলতে থাকে। ওরা দুজন সামনে আর রুহি আর সিরহান পিছনে। সিরহান মাঝে মাঝে আর চোখে রুহিকে দেখতে থাকে। রুহি ওদের আবোল তাবোল কথা শুনে হাসতে থাকে। ঠোঁটের কোণা থেকে যেন হাসি সরছেই না, আর সিরহানের চোখও যেন তার উপর থেকে সরছে না। অনিচ্ছা সত্ত্বেও চোখগুলো বারবার রুহির ওপর গিয়ে পড়ছে। তারপর সবাই কথা বলতে বলতে বাসায় চলে গেল। রুহির তো মনে ভয় আছে যদি তার মা কিছু বলে, তাই লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকতে শুরু করলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে মুনমুন খানের ডাক, দাঁড়াও। ওই আসলে বন্ধুদের সাথে আসতে চেয়েছিলাম, তাই আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছি। আমার কথা অমান্য করার সাহস তুমি কোথায় পেলে? আই এম সরি। যা এখন ফ্রেশ হয়ে খেতে আসো। টিফিনের খাবার খেয়েছি, তাই আর খিদে নেই বলে মায়ের দিকে তাকালো। দেখলো মুনমুন খান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। আসছি আমি। তারপর চলে গেল। মুনমুন খান মনে মনে হাসলো, একটু টাইট না দিলে একেবারে মাথায় উঠে যাবে। রুহি রুমে গিয়ে তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে দৌড়ে নিচে আসলো। দেখলো তার মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। চোখে দিয়ে ইশারা করলো সবটা ফিনিশ করতে। রুহির এত খাবার খাওয়ার জন্য পেটে মোটেও জায়গা নেই, কিন্তু মায়ের ভয়ে খেতে হলো। অর্ধেক খেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আর খেতে পারছি না। মুনমুন খান চোখ দিয়ে ইশারা করলো যাওয়ার জন্য। রুহিও এই সুযোগে দৌড়ে পালালো। মুনমুন খান রুহির জন্য টিউটর ঠিক করে রেখেছে একজনকে, সে আসবে, তাই রুহিকে ড্রয়িং রুমে গিয়ে রেডি হয়ে বসতে বলল। রুহি সেটা শুনে বলল, আমি তো আমার পড়া পারি, তাহলে আবার টিউটর কেন? ক্লাসের ফার্স্ট না হতে পারলে তোমার পড়া আমি ছুটিয়ে দেব। তুমি খুব খারাপ, আমি বাবার কাছে বলে দেব। মুনমুন খান এবার একটু নরম হলো, কোনোভাবে বলল, তোমাকে সবার থেকে সবসময় এগিয়ে থাকতে হবে, এটা তোমার বাবা চাইতো। তুমি কি তার ইচ্ছা পূরণ করবে না? ওকে, আমি রাজি। মুনমুন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুহি তারপর চলে গেল বাড়ির পেছনে। বাড়ির পেছনে ছোট্ট এক ঘরে শিকল দিয়ে বাঁধা এক লোক। রুহি ঘরের জানালার পাশে গিয়ে ডাক দিল, চাচ্চু, ও চাচ্চু, কোথায় তুমি? দেখো আমি এসেছি। লোকটা কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে জানালার কাছে এলো, বলল, ছোটো মা, তুমি আবার এখানে কেন এসেছো? ওরা জানলে তোমাকে অনেক মারবে, তোমাকে এমন শিকল দিয়ে বেঁধে রাখবে। তুমি চলে যাও, ওরা খুব খারাপ। আমাকে কেউ কিছু বলবে না, তুমি তো সারাদিন কিছু খাওনি। এই নাও, তোমার জন্য স্কুল থেকে রুটি আর কলা নিয়ে এসেছি। লোকটা আরও উত্তেজিত হয়ে বলল, তুমি যাও, এসব কেন এনেছো? ওরা জানলে তোমাকে মারবে, শিকল পরিয়ে রাখবে, তোমাকে আর বাঁচতে দিবে না, ওরা খুব খারাপ। চাচ্ছু, তুমি না খেলে আমি কিন্তু কান্না করব। না না, তুমি কান্না করবে না, তোমার চোখে পানি মানায় না। দাও দাও, আমি খাচ্ছি, আর কখনো আসবে না। তারপর কাঁপা হাতে রুহির থেকে রুটি কলা নিল। রুহিও তাকে সবগুলোর খোসা ছাড়িয়ে দিল। তারপর তার খাওয়া হলে তাকে পানি খাওয়ালো। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চাচ্চু, আমি বড় হয়ে তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, তারপর তোমাকে আর এখানে থাকতে হবে না। না না ছোটো মা, তুমি আমাকে বের করতে চাইলে তোমাকে ওরা শিকল দিয়ে বেঁধে রাখবে। ওই আকরাম খুব খারাপ, তোমাকে বড় বড় লাঠি দিয়ে মারবে। আমাকে কেউ কিছু করতে পারবে না চাচ্চু, আমি বাবা সাহসী মেয়ে। আমাকে কিছু করতে আসলে আমি তাকে ঢিসুম ঢিসুম করে উড়িয়ে দেব। আচ্ছা শোনো, আমার না টিচার আসবে, তোমার সাথে আমি পরে দেখা করব, এখন যাই। আমাকে পড়ালেখা করে অনেক বড় বড় হতে হবে, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারপর লোকটাকে কিছু বলতে না দিয়ে দিল এক দৌড়, আর লোকটা তার যাওয়ার দিকে তাকে চোখের পানি ফেলতে লাগলো। তার মাথায় একটাই কথা, তার ছোটো মা এখানে আসলে ওরা তাকেও মারবে। বাড়িতে ঢুকতে রুহি তার মায়ের সামনে পড়ল। মুনমুন খান তাকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? বড় চাচ্চুর কাছে। কেন, তুমি জানো না সে মানসিক ভারসাম্যহীন? না চাচ্চু ঠিক আছে,
তোমরা তাকে পাগল বানিয়ে রেখেছ। রুহি, আর যেন তোমাকে ওখানে যেতে না দেখি। মায়ের চিৎকারে রুহি কেঁদে দিল, বলল, তোমার কথা আমি বাবার কাছে বলে দেব। মুনমুন খান বুঝলো ওকে ঝাড়ি দিলে কাজ হবে না, তাই কাছে এনে বলল, সোনা, চাচ্চু অসুস্থ, সে সুস্থ হলে তারপর তার কাছে যেও। রুহি কান্না করতে করতে মাথা নাড়িয়ে চলে গেল। ওপর থেকে জুহি সবটাই দেখল। রুহির প্রতি তার মায়ের তো আহ্লাদ তার একদম পছন্দ হচ্ছে না, কিন্তু মায়ের জন্য ও কিছু বলতেও পারছে না। মনে মনে রুহির প্রতি ক্ষোভ পুষে রাখল। সময় সুযোগ বুঝে রুহিকে বুঝিয়ে দেবে তার জিনিসে কেন হাত দিয়েছে। এভাবেই কিছুদিন চলতে থাকে। সারিন, রুহি আর তন্ময়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব এখন। সিরহানের মনেও রুহির জন্য আলাদা অনুভূতি তৈরি হয়েছে। সিরহানের টেস্ট পরীক্ষা শেষ হলো, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। আর রুহিদেরও ফাইনাল পরীক্ষা শুরু হবে। এত কয় মাসে রুহি আর তার মায়ের সম্পর্ক একটুও ঠিক হয়নি, আগের মতোই আছে দূরের। মূলত রুহি আর এগোতে চায়নি, তার মাও তার যতটুকু পারে খেয়াল রেখেছে। শুধু বারে বারে একটা কথাই বলেছে, জীবনে একাই চলতে হবে, কেউ তোমার জন্য বসে থাকবে না। যেদিন যায় তা চিরদিনের জন্য চলে যায়, শত চেষ্টা করেও তাকে ফিরে পাওয়া যায় না। মনে রেখো, পৃথিবীতে সবারই কেউ না কেউ আছে, কিন্তু তোমার কেউ নেই। সুযোগ পেলে এই দুনিয়া, এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে, তাই কারো সামনে নরম হয়ে থাকবে না। সবাইকে তার যোগ্য জবাব না দেওয়া অবধি থামবে না। তোমাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে, সবাই যেন তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। এই কথা শুনতে শুনতে রুহির মুখস্থ হয়ে গেছে, কিন্তু এর আগামাথা কিছুই বুঝতে পারে না। তার মাকে জিজ্ঞেস করলে বলে, এখন বুঝবে না, কিন্তু একদিন সময় আসবে যখন এই প্রতিটা কথার অর্থ তুমি অনুধাবন করতে পারবে। এতটা শক্ত হবে যেন লোকে তোমার দৃঢ়তা দেখে তোমার দুর্বলতা খুঁজে না পায়। এবারেও মাথায় কিছু আসলো না, কিন্তু কিছু না বলে স্কুলে চলে গেল। জুহি পাশ থেকে সব শুনলো, কিন্তু কিছু বুঝলো না। তারপর রুহির মা জুহিকে খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে যায়। রুহি ছোটবেলা থেকে সব একা একাই করতে পারে, কিন্তু জুহির তার সব কিছুতেই তার মায়ের সাহায্য লাগবে। মুনমুন খানও তার সবটাই সাহায্য করে। এতে রুহি ভাবে তার মা তাকে একটুও ভালোবাসে না, আর জুহি ভাবে তার মাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আকরাম খানও জুহির প্রতি বিশেষ যত্নের কারণে কিছু বলে না, কিন্তু এসব করার পেছনে আসল মোটিভটা কিন্তু একমাত্র মুনমুন খানই জানে। তার মনে কি আছে সে ছাড়া কেউ জানে না। আজকে রুহিকে ড্রাইভার আঙ্কেল পৌঁছে দিল স্কুলে। গেটের কাছে যেতেই সারিনের দেখা পেল। কাছে গিয়ে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? একটু পর দাদাভাইয়ের রেজাল্ট, তাই দেখার জন্য বসে আছি। দপ্তরি আঙ্কেল নোটিশ বোর্ড দিলেই দেখতে পাবো। ও আচ্ছা, তুই থাক, আমি ব্যাগ রেখে আসছি। আচ্ছা আয়। তারপর এক দৌড়ে ক্লাসে ব্যাগ রাখতে গেল, আবার দৌড়ে চলে আসলো। কিরে, দিয়েছে? না, এক্ষুনি দেবে হয়তো। ওই তো নিয়ে চলে আসছে। সামনে যাই চল। আচ্ছা। তারপর দুজন সবার সামনে গেল। দুজনে প্রথম কে হয় তার দিকে তাকিয়ে আছে। সারিন প্রথমে সিরহানের নাম দেখে জোরে চিৎকার দিয়ে বলল, ইয়াহু, দাদাভাই ফার্স্ট হয়েছে, কি মজা। তারপর নাচতে নাচতে ভিড় ঠেলে বেরিয়ে গেল। দৌড়ে সিরহানের কাছে গেল। রুহিও তার পিছু পিছু গেল। দাদাভাই, তুমি ফার্স্ট হয়েছ, এখন তো আমাকে ওই বড় চকলেট দিতেই হবে। আমি আগেই জানতাম আমি ফার্স্ট হব। আর কোনো ডাইনিকে আমি কোনো চকলেট দিতে পারবো না, আসছে আমার টাকা মারতে। না দিলে আমি মায়ের কাছে বলবো তুমি নকল করে ফার্স্ট হয়েছ। তুমি যেহেতু বই বেশি পড়ো না, তাই মামা বিশ্বাস করে নেবে। ছেলেরা এমনি ব্রিলিয়ান্ট হয়, তা মা জানে। এখন যা তো। সারিন কাঁদো কণ্ঠে বলল, তুমি দেবে না তো, তাই তো? নো, ওকে। তারপর মন খারাপ করে চলে গেল। সারিনের মন খারাপে রুহিরও মন খারাপ হলো। প্রিয় বান্ধবীর কষ্ট তার সহ্য হয়নি। মনে মনে ঠিক করলো ওকে সে নিজেই চকলেট কিনে দিবে। তারপর দুজনে ক্লাসে গেল। সব ক্লাস শেষে ছুটির ঘন্টা দেওয়ায় দুজন বেরিয়ে এলো। সকালের ঘটনার পর সারিন এখনও মনমরা হয়ে আছে। রুহি ওকে বিভিন্নভাবে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু সারিনের কোনো পরিবর্তন নেই। রুহির এবার সিরহান, সারিন দুজনের ওপরই রাগ হচ্ছে। পারলে তো মাথা ফাটিয়ে দেয়, কিন্তু কিছু করা যাবে না, তাই হাঁটতে থাকলো। হঠাৎ করে তন্ময় কোথা থেকে এসে একটা মাঝারি সাইজের বক্স সারিনের হাতে দিয়ে বলল, এই নে তোর মহামূল্যবান সম্পদ। কি আছে এতে? আমি কি জানি, তুই খুলে দেখ। তারপর খুলে দেখলো তার প্রিয় চকলেট। খুশিতে লাফিয়ে উঠল। তন্ময়কে বলল, তুই এটা কোথায় পেয়েছিস? কে দিল বল, বলছি। এমন নাগিনীর মতো লাফিয়ে উঠছিস কেন? আমি কি জানি, এটা আমাকে সিরহান ভাই দিয়েছে। তারপর দেখলো সিরহান মুচকি হেসে হেঁটে আসছে। সারিন গিয়ে তাকে জড়িয়ে ধরল।
তুমি দিবে যখন আমাকে তখন ওসব বললে কেন? দেখলাম কি করতেছিলি, একটু চকলেট দেইনি বলে কথাই বন্ধ, ভাবা যায়? আচ্ছা বাদ দাও, একটু তুমি খাও, একটু আমি খাই, ওকে। রুহির সারিনের খুশি দেখে মন ভালো হয়ে গেল। মনে মনে ভাবলো, আমার যদি একটা ভাই থাকতো তবে কি আমাকেও ভালোবাসতো নাকি বড় চাচ্চুর মতো বেঁধে মারতো? এতক্ষণে সারিন সিরহানকে খাইয়ে তন্ময় আর রুহিকেও দিল, তারপর নিজে খেলো। তারপর আগের মতো সারিন আর তন্ময় সামনে হাঁটতে লাগলো আর সিরহান রুহি পেছনে হাঁটতে লাগলো। হঠাৎ করে রুহি বলল, আপনাকে কংগ্রেচুলেশন। এত কয় মাসের মধ্যে রুহি এই প্রথম তার সাথে কথা বলছে। সিরহানের বুকের বাপাসের যন্ত্রটা একটু জোরেই লাফালাফি করতে থাকে। কোনো মতে নিজেকে সামলে বলে, আমাকে বলছো? হ্যাঁ, আপনি ছাড়া আর কাকে বলবো? ও ধন্যবাদ। তারপর দুজনের কথা বন্ধ হয়ে যায়। কি বলবে কিছুই খুঁজে পায় না কেউ। কিছুক্ষণ ভেবে সিরহান বলে, আচ্ছা তুমি প্রায়শই ফুল কেন কেন? তোমার পছন্দ গোলাপ ফুল? হ্যাঁ, আমার পছন্দ তো আছেই, সাথে আরও একজনকে দেওয়ার জন্য কিনি। সিরহানের বুকটা অজানা ভয়ে ধক করে উঠল। একটু চাপা হেসে বলল, কাকে? তোমার খুব পছন্দের মানুষ নাকি সে? হ্যাঁ, সেটা বলতে পারেন, আমার খুব পছন্দের একজন। কিন্তু কেন বলুন তো? না কিছু না, এমনি। আজকে নেবে না? হ্যাঁ নেব তো। আজকে তাজা ফুল লাগবে নাকি? ওকে, চলো তাহলে, ওই তো সামনে দোকান। হ্যাঁ যাই। তারপর তারা চারজন দোকানে গেল, সাদা গোলাপ কিনলো 10টা। তারপর তারা চলে গেল। রুহি আর তন্ময় নিজেদের বাড়ির দিকে গেল। সিরহান সারিনের সাথে বাড়িতে যায়। খাওয়া দাওয়া শেষে সিরহান তার মাকে বলে, আম্মু আজকে থেকে আমার ঘরে শুধু গোলাপ ফুল থাকবে। গোলাপ খেলে মাথায় বুদ্ধি বাড়ে, স্মৃতিশক্তি প্রখর হয়, একবার কিছু পড়লে তার মাথা থেকে যায় না, পার্মানেন্ট থেকে যায়। গোলাপের ঘ্রাণে শরীর মন সতেজ থাকে, মনে কোনো বিষণ্ণতা আসে না, পড়া মনে থাকে। আর তার থেকে বড় কথা হলো, গোলাপ জল খেলে আয়ু বাড়ে, অনেক অনেক বছর বেঁচে থাকা যায়। সিরহানের কথা শুনে সবার মুখ হা হয়ে গেল। সিরহান সবার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে মুখে একটা শুকনো হাসি দিয়ে বলল, ওই আমি আজকে নেটে দেখেছিলাম তো তাই বললাম, না আনতে পারলে দরকার নেই, বাদ দাও। তখন সিরহানের ছোট কাকার ক্লাস 3-তে পড়া মেয়ে সারথি বলে, কিন্তু গোলাপের তো ঘ্রাণ নেই, তাহলে তোমার শরীর মন সতেজ থাকবে কিভাবে? সিরহান একটা ঝাড়ি দিয়ে বলে, চুপ, বেশি বুঝিস তুই আমার থেকে, তাই না? একটা দিয়ে গাল লাল করে দেব। সারথি মার খাওয়ার ভয়ে আর কিছু বলল না। সিরহান আবার তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলছো না কেন আম্মু? থাক, তুমি না চাইলে আর লাগবে না। মিসেস মাহমুদা সিরহানের দিকে তাকিয়ে বলে, ফুলের জন্য আবার কী সব পাগলামি শুরু করছিস তুই? দিন দিন বেশি বেড়ে যাচ্ছিস একেবারে। তখন সিরহানের দাদি থেকে থামে বলে, বড় বৌমা, আমার নাতির সামনে মেট্রিক পরীক্ষা, এখন যদি মন মেজাজ ভালো থাকে তাহলে পরীক্ষা ভালো হবে। ও যা বলছে তাই করো। পরীক্ষা অবধি এ বাড়িতে সকাল সকাল ফুল আসবে, এই আমি বলে রাখলাম। তারপর কাজের লোক মসজিদের দিকে তাকে বলে, ওই আমার নাতি কি বলেছে শুনছো? কালকে সকাল সকাল এ বাড়িতে ফুল নিয়ে আসবি। আমার দাদা যেন ঘুম থেকে ওঠার পরে ঘরে ফুল পায়। লোকটা আচ্ছা বলে চলে গেল। মাহমুদা খানম বাধা দিয়ে বলে, ওসব ওর নতুন ফাইজলামি মা, ওসবে গলবে না প্লিজ। আবার ফার্স্ট হয়েছে বলে এখন আকাশে নাচছে, বলে তিনি চলে গেল। সিরহান এক লাফে তার দাদির কাছে গেল। তারপর বলল, উফ দাদু, তুমি তো জিনিয়াস। তুমি না থাকলে আজকে তো আমাকে আম্মু জেরা করতে করতে মেরে ফেলতো। আমি থাকতে আমার নাতির কোনো সমস্যা নেই, বুঝেছ? এখন শুধু লেখাপড়াটাই কইরো, ওকে। তারপর নিজের ঘরে চলে গেল। সারিন এতক্ষণ সবার সাথে ছিল না, তাই সে এসবের কিছুই জানে না। সিরহানও এই সুযোগটা কাজে লাগিয়ে সবটা করে ফেলেছে, নয়তো সারিন সব ভেস্তে দিত। নিজের এই বিজয়ে সিরহান নিজেই নিজেকে বাহবা দিতে থাকে। তারপর মনে মনে বলে, প্রতিদিন প্রিয় মানুষের জন্য ফুল কেনা, তাই না? আমি কেনাচ্ছি, দাঁড়াও। এই সিরহান তাজোয়ার তীর্থ, যাহা চায় তাহাই পাহিবে। শুধু একবার তোমার ওই প্রিয় মানুষটার দেখা পাই, তারপর আমি তাকে বুঝিয়ে দেব আমি কে। হা হা হা। অন্যদিকে রুহি অন্য দিনের মতো আজকেও গেল তার চাচ্চুর কাছে। জানালায় গিয়ে ডাক দিল, চাচ্চু, ও চাচ্চু, কোথায় তুমি? দেখো তোমার জন্য কি এনেছি। শীর্ণ শরীর নিয়ে লোকটা আবার জানালার কাছে এলো, বলল, ছোটো মা তুমি এসেছো? কেউ দেখেনি তো? কই, আমাকে আমার ফুল দাও। রুহি হাত বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, আজকে তোমার প্রিয় সাদা গোলাপি পেয়েছি। কিন্তু একটা কথা বলো তো, প্রতিদিন যে এনে দেই সেগুলো তুমি কি করো? কাকে দেবে সব? দেব ছোটো মা, ও আসবে, আমাকে ঠিক নিতে আসবে। একটু রাগ করে আছে বুঝলে, আমাকে পেলে আবার রাগ পড়ে যাবে। তুমি এখন যাও, পরে এসো, ওকে। রুহি একটু যেতেই শুনতে পেল, তুমি আসবে না বলো সাথী?
আমি জানি তুমি আসবে। তোমার জন্য গোলাপ নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো পারিনি, তাই এনে রেখেছি। যখন দেখা পাবো তখন দেব। আমার ছোট মতো খুব ছোট, যখন বড় হবে তখন আমি বলবো তোমাকে এনে দিতে। যদি না পারে তবে আর কখনো ওর সাথে কথা বলবো না। আরি আরি আরি। রুহি সব শুনে বলে, সাথী আবার কে? আমাকে খুঁজে বের করতেই হবে, তারপর চাচুকে নিয়ে যাব এখান থেকে।